প্রোস্টেট ক্যান্সার হয়েছে, অমুকের দাদার জ্যাঠার প্রোস্টেট ক্যান্সার হয়েছে না, ইটস ভেরি কমন ইন হিউম্যান, যার জন্য এখানে প্রোস্টেটটা তোমরা গুরুত্ব দিয়ে পড়বে। নেক্সট আসো, দেখো আমরা অর্গানের ভিতরে কিন্তু স্ক্রোটাম উল্লেখ করি নাই, অর্গানের ভিতরে আমরা স্ক্রোটাম উল্লেখ করি নাই, কারণ স্ক্রোটাম হলো একটা স্পেস অথবা স্যাক যার ভিতরে টেস্টিস থাকে, যার জন্য স্ক্রোটামটা সরাসরি অর্গান হিসাবে না। আমরা মেল জেনিটাল সিস্টেম পড়তে গেলেই প্রথমে যে অর্গানটা পড়বো সেটা হলো টেস্টিস। এবং টেস্টিস কোথায় থাকে? টেস্টিস তোমরা জানো অলরেডি, যারা মেল আছো টেস্টিস কোথায় থাকে তোমরা নিজেরাই ভালো জানো। টেস্টিস ইজ লোকেটেড ইন দ্য স্ক্রোটাম, তাই না? স্ক্রোটামের ভিতরেই থাকে, তার মানে স্ক্রোটামটাও আমাদের একটু পড়তে হবে আর কি। ইট ইজ এ কিউটেনিয়াস স্যাক, চামড়ার থলে, ঠিক আছে না? ইট ইজ এ কিউটেনিয়াস স্যাক দ্যাট ডেভেলপস from the diverticulum of the abdomen termed the scrotum, which is situated in front of the inguinal region. It accommodates the testicles and a part of spermatic cord. তার মানে দুই পায়ের মাঝখানে প্রিপিউবিক রিজিয়ন অথবা ইনগুইনাল রিজিয়নে একটা চামড়ার থলে থাকে, যে চামড়াটা অ্যাবডোমিনাল চামড়ার থেকে চলে আসে এবং এর ভিতরে টেস্টিস অবস্থান করে। দ্যাট ইজ কল্ড স্ক্রোটাম, দ্যাট ইজ কল্ড স্ক্রোটাম। স্ক্রোটামের যে জিনিসটা তোমাদের ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং ভাইভাতে প্রায়ই জিজ্ঞেস করবে যে হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য স্ক্রোটাম, হোয়াট আর দ্য লেয়ার্স অফ দ্য স্ক্রোটাম, স্ক্রোটামের কি কি লেয়ার থাকে? সরাসরি বলে দিবা 4টা লেয়ার, দেয়ার আর 4 লেয়ার্স, অ্যাট লিস্ট নামটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, স্কিন, ডার্টোস্পেসিয়া এন্ড প্যারাইটাল লেয়ার অফ ভ্যাজিনাল টিউনিক। পরের পেজে গেলে দেখতে পাবে স্কিন, ডার্টোস্পেসিয়া এন্ড প্যারাইটাল লেয়ার অফ ভ্যাজিনাল টিউনিক। অ্যাট লিস্ট এটা ডেসক্রিপশন তোমরা পড়ে নিতে পারবে, কিন্তু নামগুলো হলো স্কিন, ডার্টোস্পেসিয়া, প্যারাইটাল লেয়ার অফ ভ্যাজিনাল টিউনিক। কোন দিক থেকে? বাইরের দিক থেকে ভিতরের দিকে। প্রথমে স্কিন, ডার্টোস, ফেসিয়া, প্যারাইটাল লেয়ার অফ ভ্যাজিনাল টিউনিক। এই 4টা লেয়ার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভাইভাতে একবারে ভেরি মাচ কমন, ক্লাস টেস্টে ফাইনালে তোমাদের জিজ্ঞেস করবেই, কাউকে না কাউকে জিজ্ঞেস করবেই যে টেস্টিক্যাল স্ক্রোটামের কি কি লেয়ার আছে। ফাংশন তোমরা জানোই, সিম্পলি প্রোটেকশন এন্ড থার্মোরেগুলেশন। কাজ কি? টেস্টিসকে রক্ষা করা। টেস্টিস যদি খোলা ঝুলতে থাকতো তাহলে এটা কি ইনফেক্টেড হতো না, অ্যাক্সিডেন্ট হতো না, ক্ষতি হতো না? এটাকে প্রোটেকশন দেওয়ার জন্যই স্ক্রোটাম সেই কাজটা করে, প্রোটেকশন দেয়। এবং থার্মোরেগুলেশন, এটা সম্বন্ধে আমরা একটু পরের দিকে যাই আলোচনা করব। থার্মোরেগুলেশন মানে টেম্পারেচার রেগুলেশনে হেল্প করে। ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই তোমরা জাস্ট নাম দেখে নিলেই হবে। প্রিন্সিপাল অর্গানে আসো, মেইন অর্গান অর প্রিন্সিপাল অর্গান, সেখানে প্রথমে হলো টেস্টিস। ইটস ভেরি কমন। টেস্টিস আর দ্য সলিড গ্ল্যান্ডস, মেল গোনাড। টেস্টিসকে কি বলে? মেল গোনাড। মেল গোনাড ইম্পর্টেন্ট, ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। টেস্টিসকে কি বলে? মেল গোনাড বলে। হোয়াট ইজ গোনাড? গোনাড হলো লাইফ প্রডিউসিং সেল যা তৈরি করে তাদেরকে বলে গোনাড। দ্য অর্গান দ্যাট প্রডিউস লাইফ প্রডিউসিং সেল, যেমন মেলের ক্ষেত্রে স্পারমাটোজোয়া, ফিমেলের ক্ষেত্রে ওভাম। মেলের ক্ষেত্রে স্পারমাটোজোয়া, ফিমেলের ক্ষেত্রে ওভাম। তাহলে যে অর্গানগুলা লাইফ প্রডিউসিং সেল উৎপন্ন করে সেগুলোকে বলে গোনাড। তাহলে মেলের ক্ষেত্রে হলো টেস্টিস, দ্যাট ইজ কল্ড মেল গোনাড। ফিমেলের ক্ষেত্রে হলো ওভারি, দ্যাট ইজ কল্ড ফিমেল গোনাড। মেল গোনাড থেকে উৎপন্ন হয় স্পারমাটোজোয়া, ফিমেল গোনাড থেকে উৎপন্ন হয় ওভাম। ওকে। লোকেশন, লোকেশনের ক্ষেত্রে টেস্টিস কোথায় থাকে এটা তো আমরা অলরেডি বলছি আর কি, আর তোমরাও ভালো জানো, তাই না? তোমরা নিজেরা চেক করলে বুঝতে পারবে যে টেস্টিস কোথায় থাকে, তাই না? যাদের টেস্টিস আছে আর কি। The testes left and right are suspended in a vertical position by spermatic cord and are housed in the scrotum. এটা হলো তোমাদের লেখার জন্য, তাই না? মেইন কথাটা হলো স্ক্রোটামের ভিতরে থাকে, in the pubic region, usually in between the thigh. এই লাস্টের লাইন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইন দ্য স্ক্রোটাম, স্ক্রোটামের ভিতরে থাকে, ইন প্রিপিউবিক রিজন মানে পিউবিক বোনের সামনে,
পিউবিক বোনের সামনে। পিউবিক বোন কার্বন, অসাকক্সারাম, অসকক্সি অথবা হিপ বোন, তাই না? সেটার হলো পার্ট, তিনটার মধ্যে একটা বোন প্রি পিউবিক বোন। প্রি পিউবিক রিজন থাকে, পিউবিক বোনের সামনে থাকে, ইউজুয়ালি ইন বিটুইন দ্য থাই, দুই পায়ের মাঝখানে। সাইজ ভ্যারিয়েবল, সাইজ নিয়ে আলোচনা করে লাভ নাই, বোঝারও তেমন কিছু নাই, তাই না? বিভিন্ন অ্যানিমেলে বিভিন্ন সাইজ আছে, এখানে বলছে এত গ্রাম, এত গ্রাম, এত সেন্টিমিটার, এগুলা বোঝার তেমন কিছু নাই, এটা তোমরা জাস্ট করে নিলে হবে। ডেসক্রিপশন, একটু ডেসক্রিপশনটা দেখো। স্যার, হোয়াট ইজ গোনাড? এটা একটু আরেকবার বলবেন। কোনটা? গোনাড। Gonad. Gonad. What is gonad? Gonad means the organ that produce life producing cell. যে সেল থেকে জীবন তৈরি হয়, যে সেল ছাড়া নতুন অফস্প্রিং তৈরি হবে না। স্পারমাটোজোয়া ছাড়া বাচ্চা হবে? ওভাম ছাড়া বাচ্চা হবে? হবে না, ঠিক না? তাহলে স্পারমাটোজোয়া যে উৎপন্ন করবে মেলের ক্ষেত্রে অথবা ফিমেলের ক্ষেত্রে যে ওভাম তৈরি করবে, সেই অর্গানটাকে আমরা বলবো গোনাড। যেমন মেলের ক্ষেত্রে টেস্টিস, ফিমেলের ক্ষেত্রে কে? ওভাম। ওভাম তো লাইফ প্রোডিউসিং সেল, ওভারি। ওভারি। তাহলে মেল গোনাড হলো টেস্টিস, ফিমেল গোনাড হলো বলো ওভারি। ওভারি। বুঝতে পারছো কি? জি স্যার। আমরা যাই টেস্টিসের ডেসক্রিপশনে। ইচ টেস্টিক্যাল প্রেজেন্টস টু সারফেসেস, আমরা জানি এটা, টু বর্ডার্স, এটাও জানি, টু এন্ডস। ল্যাটারাল সারফেস ইজ কনভেক্স, মিডিয়াল ওয়ান ইজ ফ্ল্যাট। মিডিয়াল ওয়ান ফ্ল্যাট কেন? কারণ দুটো টেস্টিস তো পাশাপাশি একসাথে লেগে থাকতে হবে, তাই না? যদি ফ্ল্যাট না হয় তাহলে তো একসাথে থাকবে না, এই জন্য বলছে মিডিয়াল ওয়ান ইজ ফ্ল্যাট। দ্য কেনিয়াল বর্ডার ইজ কনভেক্স and free, but the caudal border is less convex and is attached with the body of the epididymis. এগুলা মুখস্থ করার জন্য। আর ফিজিক্যালি তোমরা প্র্যাকটিক্যাল তোমরা দেখবে, প্র্যাকটিক্যাল যখন তোমরা টেস্টিস দেখবে তখন হয়তো এই জিনিসগুলো মিলিয়ে দেখতে পারো। দ্য আপার এন্ড, দুইটা এন্ড থাকবে, একটা আপার এন্ড একটা লোয়ার এন্ড। যে কোনো একটা জিনিসের টেস্টিসের এন্ড তো দুটোই হবে, একটা উপরে একটা নিচে। দ্য আপার এন্ড ইজ অকুপাইড বাই দ্য হেড অফ দ্য epididymis and the lower end is slightly thicker and is connected to the tail of the epididymis. এই যে লাস্টের যে তিনটা লাইন, the upper end, এটা ইম্পর্টেন্ট বেশি ভাইবার জন্য। the upper end is occupied, টেস্টিসের কিন্তু না, আমরা টেস্টিস পড়তেছি। the upper end is occupied by the head of the epididymis. যখনই তুমি টেস্টিস হাতে নিবা দেখবে টেস্টিসের উপরে একটা বাঁকানো একটা অংশ, মানে এপিডিডাইমিসটা লাগানো থাকে। টেস্টিসের উপরে একটা অংশে, একটা সারফেসে epididymis লাগানো থাকবে। The upper end is occupied by the head of the epididymis, যেদিকে হেড থাকবে ওটা টেস্টিসের উপরের অংশ, and the lower end is slightly thicker and is connected to the tail of the epididymis. মানে লোয়ার এন্ডটা দেখবে একটা ছোট গুটির মতো, ওইখান থেকে এপিডিডাইমিস শুরু হয়েছে। মানে কি, টেস্টিসে যে স্পারমাটোজোয়া তৈরি হবে সেটা তার ওখানে বসে থাকবে না, না, ওটাকে ক্যারি করে ভেজাইনাতে নিয়ে যেতে হবে, ফিমেলের ভিতরে ঢুকাইতে হবে, তাই না? না হলে তো আর অফস্প্রিং তৈরি হবে না। যার জন্য টেস্টিস হলো প্রোডাকশন সেন্টার। টেস্টিস হলো প্রোডাকশন সেন্টার। টেস্টিস হলো প্রোডাকশন সেন্টার। কিসের প্রোডাকশন সেন্টার? স্পারমাটোজোয়ার। স্পারমাটোজোয়ার প্রোডাকশন সেন্টার। তারপরে কি করবে? এপিডিডাইমিসে যাবে, এপিডিডাইমিসে জমা হবে, স্টোর হাউস, গোডাউন। তাহলে একটা ফ্যাক্টরি, একটা গোডাউন, এন্ড দেন ক্যারিয়াস। ক্যারিয়াসটা কোনটা? ক্যারিয়াসটা হলো কোনটা? ডাক্টাস ডিফারেন্স, তাই না? এটা আমরা পরে আসতেছি, পরে বুঝতে পারবে। টেস্টিসের ভিতরে উৎপন্ন হবে ফ্যাক্টরি, স্পারমাটোজোয়া উৎপন্ন হবে, এরপরে জমা হবে কোথায়? জমা হবে এপিডিডাইমিসে, এর বডির সাথেই লাগানো থাকে এপিডিডাইমিস। এই জন্য এপিডিডাইমিস ইজ কল্ড স্টোর হাউস অফ স্পারমাটোজোয়া, and testis is the production center of spermatozoa. Testis is the production center of spermatozoa. আমি যা বলতেছি এগুলা পাশাপাশি তোমরা কিছু কিছু জিনিস নোট করে লিখে নিতে পারো কিন্তু, না?
কারণ যা লেখা আছে সবই যে বলতেছি তা না, এছাড়া অ্যাডিশনাল কিছু কিন্তু বলতেছি, ঠিক আছে না? So if you want, you can mention, you can note down some extra words that I am saying to you. The upper end is occupied by the head of the epidermis and lower end is slightly thicker and is connected to the tail of the epidermis. এবং ঠিক এই টেইল অফ দ্য এপিডার্মিস থেকে ডাক্তার ডিফারেন্সটা শুরু হবে, সে ক্যারি করে নিয়ে যাবে একবারে গ্লান্স পেনিস দিয়ে বের করে দিবে, এবং সেটাই ফিমেলের ভ্যাজাইনাতে এক সময় যাবে, এবং ফিমেলের ওভাম উৎপন্ন হওয়ার পরে ভ্যাজাইনাতে ইউটেরাসে চলে আসবে, ভ্যাজাইনার ভিতর দিয়ে স্পার্মাটোজোয়া সাঁতরায় চলে যাবে ইউটেরাসে, একসাথে মিলিত হবে, অফস্প্রিং তৈরি হবে, আস্তে আস্তে বড় হবে, বাচ্চা হবে, যেভাবে তুমি এবং আমি হয়েছি, ঠিক আছে না? নেক্সট আমরা পেজে যাই। টেস্টিস দেখো কভারিং, এর নামগুলা শুধু হলি হবে টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলোসা, ঠিক আছে? মেইনলি নামগুলো পড়বে, আর ওগুলো যদি লাগে পরে তোমরা পড়ে নিতে পারো। দেখো স্ট্রাকচারে বলছে along the central axis deep into the gland a mass tissue is extended known as mediastinum testis. Along the central axis, তোমরা প্রাইমারি ভেটেনারি অ্যানাটমি একটা বই আছে না, প্রাইমারি ভেটেনারি অ্যানাটমি, দেখছো বইটা? স্যার আর কে ঘোষের তাদের লেখা সম্ভবত। প্রাইমারি ভেটেনারি অ্যানাটমি বইটা কি দেখছো তোমরা? প্রাইমারি ভেটেনারি অ্যানাটমি? No, sir. দেখো নাই? না স্যার। না স্যার। দেখো নাই? স্যার দেখেছি স্যার, আর কে ঘোষ স্যারের লেখা সম্ভবত। আর কে ঘোষের যে বইটা, এইটাতে দেখবা টেস্টিসের একটা সেকশন আছে, সেখানে টেস্টিসের চিত্রগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমার পেজ নাম্বারটা এই মুহূর্তে মনে নাই। মেল জেন্টাল সিস্টেমে দেখবা টেস্টিস কাটা এবং ভিতরে সব সিস্টেমগুলা পার্টগুলো সুন্দরভাবে দেওয়া আছে। ওইখানে দেখবে যে অ্যালং দ্য সেন্ট্রাল অ্যাক্সিস, মানে মাঝ বরাবর, ডিপ ইনটু দ্য গ্ল্যান্ডের মাঝে ভিতরের দিকে এ মাস টিস্যু, লম্বা একটা মাস টিস্যু, দড়ির মতো এরকম আর কি না, ইজ এক্সটেন্ডেড নোন অ্যাজ মিডিয়াস্টিনাম টেস্টিস, যেখান থেকে অন্য অংশগুলা চারিদিকে রেডিয়েট করে আর কি না। নেক্সট আসো স্ট্রাকচার, এই দেখো ওইখানে বলছে ফ্রম দ্য মিডিয়াস্টিনাম টেস্টিস নিউমেরাস ফাইব্রাস সেপ্টা, ওইখান থেকে বিভিন্ন ব্রাঞ্চের মতো চারিদিকে ছড়ায় পড়ে, রেডিয়েট and divide the gland into number of chambers called lobule of testis. Testis তো বড় জিনিস, টেস্টিসের মাঝখান দিয়ে তোমরা কাঁঠাল দেখছো? কাঁঠাল, ইয়েস স্যার। কাঁঠাল খেয়েছো না? আচ্ছা, কাঁঠালের মাঝখানে কি থাকে? মাঝখানে একটা দণ্ডের মতো থাকে না? জি স্যার। জি স্যার। দ্যাট ইজ দ্য মিডিয়াস্টিনাম টেস্টিস, এবং সেটাই কিন্তু চারিদিকে ঢুকে লোবিউল তৈরি করে বা চেম্বার তৈরি করে আর কি না, যার ওই ভিতরে ভিতরে কোষের মধ্যে কাঁঠালের কোষ থাকে আর কি, যেটা আমরা খাই আর কি না। ঠিক সেম স্ট্রাকচার আর কি না, একই রকম স্ট্রাকচার। ইচ অফ দিস স্মল চেম্বারস আর ফিল্ড উইথ সেমিনিফেরাস টিউবুল। এই যে একটা চেম্বার, কাঁঠালের ক্ষেত্রে কাঁঠালের রোয়া থাকতেছে, আর এই যে এখানে যে একটা করে ছোট চেম্বার, সেটা সেমিনিফেরাস টিউবুল দ্বারা ভর্তি থাকতেছে, ফিল্ড উইথ সেমিনিফেরাস টিউবুলস হুইচ আর কানেক্টেড বাই ইন্টারস্টিশিয়াল সেলস। মনে রাখতে হবে সেটা হলো সেমিনিফেরাস টিউবুলস। আমরা জানি স্পারমাটোজোয়া কোথায় তৈরি হয়? টেস্টিসে তৈরি হয়। স্পারমাটোজোয়া টেস্টিসে তৈরি হয়। টেস্টিসকে কি বলে? প্রোডাকশন সেন্টার, প্রোডাকশন সেন্টার বলে, ফ্যাক্টরি বলে। কিন্তু আসলে টেস্টিসের ভিতরে যে মেইন জায়গা যেখান থেকে স্পারমাটোজোয়া তৈরি হয়, দ্যাট ইজ কল্ড সেমিনিফেরাস টিউবুলস। টেস্টিসের ভিতরে এরকম অসংখ্য সেমিনিফেরাস টিউবুলস আছে, প্রতিটা টিউবুলস থেকেই স্পারমাটোজোয়া তৈরি হয়। আসলে তৈরি হয় সেমিনিফেরাস টিউবুলস থেকে, আসলে তৈরি হয় সেমিনিফেরাস টিউবুলস থেকে, কিন্তু আমরা ব্রডলি বলি টেস্টিস থেকে তৈরি হয়, যেহেতু এটা অর্গান। আর সেমিনিফেরাস টিউবুলস হলো এই যে স্মল চেম্বার বা লোবিউল গুলা থাকে, সেখানে অসংখ্য সেমিনিফেরাস টিউবুলস থাকে, এবং প্রতিটা সেমিনিফেরাস টিউবুলস থেকে স্পারমাটোজোয়া তৈরি হয়।
The convoluted parts are placed at the fundus of the seminiferous tubules and known as tubuli contorti. Straight portion is tubuli recti and the part as network is called reti testis. এখানে জাস্ট জিনিসগুলো বোঝার জন্য আমি আবারও তোমাদের রিকোয়েস্ট করব, আমার কাছে এই মুহূর্তে বইটা আমি নিয়ে আসিনি, ভুল হয়ে গেছে। সেটা হলো যে ওই আর কে ঘোষের প্রাইমারি ভেটেরিনারি অ্যানাটমির ওই সেকশনটা যদি দেখো, এই তিনটা জিনিসই তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। টিউবুলি কন্টর্টি, কন্টর্টি মানে টর্টোয়াস আঁকা বাঁকা, যেমন ভেরাস টিউবুলস থেকে আঁকা বাঁকা তারের মতো বের হয়ে আসলো, টিউবের মতো, তার মানে টিউবের মতো। এরপরে এটা আবার স্ট্রেট হয়ে উপরের দিকে গেল, যেটা আঁকা বাঁকা হয়ে আসলো সেটাকে বলতেছে টিউবুলি কন্টর্টি। যেটা স্ট্রেট হয়ে উপরের দিকে যায় এই মিডিয়াস্টিনাম টেস্টিসের সাথে বা উপরের দিকে উঠে গেল সেটাকে বলে স্ট্রেট, যেহেতু এই জন্য এটাকে বলে রেক্টাস। রেক্টাস মানে স্ট্রেট, টিউবুলি রেক্টি অ্যান্ড দ্য পার্ট অফ নেটওয়ার্ক। এই যে এগুলা একসাথে মিলে একটা জালের মতো, জালিকার মতো তৈরি করে, যেটাকে বলে রেটি টেস্টিস। এটা শুধু অংশগুলোর নাম আর কি না, মানে সেমিনিফেরাস টিউবুলস থেকে যে টিউবুলগুলো বের হয়ে আসে, কারণ সেমিনিফেরাস টিউবুলের ভিতরে উৎপন্ন হলে ওখানে তার বসে থাকবে না, একটা পাইপের মাধ্যমে, একটা লাইনের মাধ্যমে বের হয়ে আসতে হবে না। সেইগুলা প্রথমে জিগজাগ থাকে, আঁকা বাঁকা থাকে, এই জন্য এগুলোকে বলে টিউবুলি কন্টর্টি। এগুলো পরে স্ট্রেট হয়ে উপরের দিকে উঠে যায়, কারণ উপরের দিকে ওইটা হেড বা আপার এন্ডে যাবে, কারণ ওইখানে আবার এপিডিডার্মিসের সাথে যুক্ত হইতে হবে। তো ওইখানে উপরের দিকে যখন উঠবে স্ট্রেট, তখন এটার নাম হলো টিউবুলি রেক্টি। এবং এই পুরা জিনিসটা একটা নেটওয়ার্কের মতো বা জালের মতো মনে হয়, তখন এটাকে বলে রেটি টেস্টিস। এটা প্র্যাকটিক্যাল তোমরা দেখতে পারো। আর সবচেয়ে ভালো হলো তোমরা যদি জাস্ট আর কে ঘোষের সেকশনটা দেখো, তাহলে আরেকটু বুঝতে পারবে। নেক্সট আছে স্ট্রাকচার। ইন ম্যাচিউরড মেলস দ্য সেমিনিফেরাস টিউবুলস আর লাইনড বাই 5 লেয়ার্স। এখন টেস্টিসের কথা আমরা কমায় দিলাম, আমরা এখন সেমিনিফেরাস টিউবুলে ঢুকে পড়লাম। আমরা বুঝাইলাম যে টেস্টিসের ভিতরে অসংখ্য সেমিনিফেরাস টিউবুলস আছে, হুইচ আর দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন সেন্টার, হুইচ আর দ্য অ্যাকচুয়াল প্রোডাকশন সেন্টার অফ স্পার্মাটোজোয়া। এখন বলছে যে এই সেমিনিফেরাস টিউবুলের ভিতরে লাইনড বাই 5 লেয়ার্স অফ সেলস, 5 ধরনের সেল থাকে, 5 ধরনের সেল। 5 ধরনের সেল কিভাবে থাকে? 5 ধরনের সেল আবার লেখা আছে, দে আর ফ্রম আউটসাইড থেকে ইনসাইড, মানে বর্ডারের দিক থেকে ভিতরের দিকে, বাইরের বর্ডারের দিক থেকে ভিতরের দিকে, সেমিনিফেরাস টিউবুলের ভিতরের দিকে। 5 ধরনের। প্রথমে থাকে ছোট ছোট, ওগুলো আবার একটু বড় হয়, ওগুলো আর একটু বড় হয়, ওইটা আর একটু বড় হয়, লাস্টে ফাইনালি স্পার্মাটোজোয়া হয়। এই যে 5টা লেয়ার, এই 5টা লেয়ার হলো স্পার্মাটোগোনিয়া, মানে ইম্যাচিউর স্পার্মাটোজোয়া। প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া। তোমাকে এটা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে সেমিনিফেরাস টিউবুলে যে স্পার্মা, এগুলাকে আবার বলে স্পার্মাটোজেনিক সেলস। এই যে 5 ধরনের সেল আমরা বললাম, যদি বলে সেমিনিফেরাস টিউবুলের কতগুলো লেয়ার থাকে, সেই লেয়ারগুলোর নাম বলো, তুমি এগুলো বলে দিবা। স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া। যদি বলে স্পার্মাটোজেনিক সেলস গুলার নাম বলো, তাইলেও কিন্তু এই 5টাই। স্পার্মাটোজেনিক মানে কি? স্পার্মাটোজোয়া তৈরি করার জন্য যে যে সেলগুলা আসে সেই সেলগুলা। স্পার্মাটোগোনিয়া, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, স্পার্মাটিড অ্যান্ড স্পার্মাটোজোয়া। এই 5 ধরনের সেল থেকে বা 5 ধরনের সেল থেকে ফাইনালি একটা কমপ্লিট স্পার্মাটোজোয়া তৈরি হয়, যেটা হয় কার ভিতরে? সেমিনিফেরাস টিউবুলসের ভিতরে। এবং এই সেলগুলাকে কি সেল বলে? স্পার্মাটোজেনিক সেলস। আমি হয়তো লিখি নাই, তোমরা লিখে নাও। এই 5টাকে একসাথে বলে স্পার্মাটোজেনিক সেলস। আবার দেখো এই 5টার ভিতরে আমরা স্পার্মাটোজোয়া বলছি, স্পার্মাটোগোনিয়া এটা হলো ইম্যাচিউর বা কি বলে, ইম্যাচিউরই বলো, ইম্যাচিউর স্পার্মাটোজোয়া, তাই না? একবার ছোট, প্রাইমারি, একবারে প্রাইমারিরও আগে। প্রাইমারি এবং সেকেন্ডারি, বি এবং সি, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, এই দুটাকে একসাথে বলে
গ্রোয়িং স্পারমাটোজোয়া, গ্রোয়িং, এরা বড় হচ্ছে। প্রথমে আসলে শিশু, তারপরে হলো কিশোর, এরকম আর কি না। এরপরে হলো স্পারমাটিড এন্ড দেন স্পারমাটোজোয়া। স্পারমাটিড আর স্পারমাটোজোয়ার মেজর তেমন পার্থক্য নাই। স্পারমাটিড মুভমেন্ট করতে পারে না, নন মোটাইল মুভমেন্ট করতে পারে না, কিন্তু স্পারমাটোজোয়া ক্যান মুভ। এই হলো পার্থক্য আর কি। নেক্সট আসো স্ট্রাকচার। এট দ্য আউটার লেয়ার সাম ইলংগেটেড সাপোর্টিং সেল। এই যে আমরা সেল বললাম, কি বললাম? স্পারমাটোজেনিক সেল থাকে 5 ধরনের বললাম। এই সেল ছাড়াও আরো কিছু সেল থাকে। এট দ্য আউটার লেয়ার সাম ইলংগেটেড সাপোর্টিং সেলস আর ফাউন্ড নোন অ্যাজ সার্টোলি সেলস। তাহলে আমি যদি তোমাকে বলি সেমিনিফেরাস টিউবুলসে কয় ধরনের সেল থাকে, তাহলে তুমি বলতে পারো 2 ধরনের। একটা হলো স্পারমাটোজেনিক সেলস আর একটা হলো সাপোর্টিং সেলস। স্পারমাটোজেনিক সেলস গুলা কি কি? স্পারমাটোগোনিয়া, প্রাইমারি স্পারমাটোসাইট, সেকেন্ডারি স্পারমাটোসাইট, স্পারমাটিড এন্ড দেন স্পারমাটোজোয়া। আর যদি বলে তাহলে সাপোর্টিং সেল কি আছে? সাপোর্টিং সেল ইজ কল্ড সার্টোলি সেলস। ঠিক আছে না? তাহলে 2 ধরনের সেল সেমিনিফেরাস টিউবুলের ভিতরে থাকে, একটা হলো স্পারমাটোজেনিক সেল আর একটা হলো সাপোর্টিং সেল। ইন বিটুইন দ্য টিউবুলস মানে কি? 2টা সেমিনিফেরাস টিউবুলের মাঝখানে, ভিতরে না কিন্তু। In between the tubules means seminiferous tubules. Groups of polyhedral cells are found mainly in matured animals. They are known as interstitial cells of testis. ICT, এটাকে বলে ICT, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। ওটা না কিন্তু, না তাহলে আছে না ICT, ওটা না। এখানে হলো ইন্টারস্টিশিয়াল সেলস অফ টেস্টিস, হুইচ সিক্রেট মেল হরমোন টেস্টোস্টেরন। দ্যাটস অলসো ভেরি ইম্পর্টেন্ট, দেখো আবার খেয়াল করো, আমরা আবার একটু বলি। ইন বিটুইন দ্য টিউবুলস গ্রুপস অফ পলিহেড্রাল সেলস আর ফাউন্ড। তার মানে আমরা সেমিনিফেরাস টিউবুলের ভিতরে বলছি 2 ধরনের সেল থাকে, একটা হলো স্পারমাটোজেনিক সেলস আর একটা বলছি সাপোর্টিং। স্পারমাটোজেনিক সেল 5 ধরনের, সেটাও আমরা বলছি। সাপোর্টিং সেল হলো সার্টোলি সেল। এখন 2টা পাশাপাশি যদি তুমি সেমিনিফেরাস টিউবুল রাখো, এই 2টার মাঝখানে, 2টার ভিতরে না কিন্তু, মাঝখানে না, 2টার মাঝামাঝি কোথাও কিছু সেল থাকে, পলিহেড্রাল সেল, সাধারণত ম্যাচিউর অ্যানিমেলে থাকে। সেই সেলগুলোকে বলে ICT, ইন্টারস্টিশিয়াল সেলস অফ টেস্টিস। এটার একটা মেইন কাজ আছে, তাদের মেইন কাজই হলো টেস্টোস্টেরন, যাকে আমরা বলি মেল হরমোন, সেটা তারা সিক্রেট করে। ঠিক আছে, শোনা যায়? জি স্যার। আইসিটিটা কি হচ্ছে টেস্টোস্টেরন নিঃসরণ করতেছে? হ্যাঁ, মানে আইসিটি যেটা, ওইটা কি টেস্টোস্টেরন নিঃসরণ করতেছে? ইয়েস। ওকে স্যার, কিন্তু তার Thank you. লোকেশনটা হলো 2টা সেমিনিফেরাস টিউবুলের মাঝামাঝি আর কি, না ভিতরে না। বলো। স্যার এখানে পলিহেড্রাল বলতে কি বহুভুজ আকৃতির সেল বোঝাচ্ছে? হ্যাঁ, বিভিন্ন ধরনের, বিভিন্ন শেপের আর কি, না। স্যার আইসিডিটা যদি একটু একবার বলতেন স্যার। ICT মানে ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। ICT হলো ইন্টারস্টিশিয়াল সেলস অফ টেস্টিস। টেস্টিসের ভিতরে সেমিনিফেরাস টিউবুল গুলা যে থাকে, তুমি যদি চিন্তা করো যে একটা বস্তার মধ্যে অনেকগুলা বেলুন রাখলে, এখন একটা বেলুন থেকে আর একটা বেলুনের মাঝখানে কিছু সেল থাকে, সেই সেলগুলোর নাম পলিহেড্রাল, বিভিন্ন শেপের। সেই সেলগুলোর নাম হলো ICT, ইন্টারস্টিশিয়াল সেলস অফ টেস্টিস, এবং তাদের কাজ হলো মেল হরমোন সিক্রেট করা। তার মানে সেমিনিফেরাস টিউবুলসের কাজ এক ধরনের, আর ইন্টারস্টিশিয়াল ICTর কাজ হলো অন্য ধরনের। ওইখানে কাজটা হলো স্পারমাটোজোয়া উৎপন্ন করা
এবং সাপোর্টিং সেল যেগুলো, এগুলোকে আবার নিউট্রিশাস সেলও বলে। তারা নাকি অনেকে বলে, এখনো ক্লিয়ার হয় নাই, সাপোর্টিং সেল নাকি এই নিউট্রিশন সাপ্লাই করে, যার জন্য স্পারমাটোজোয়া বাইসা থাকে। তো ওদের ফাংশন এক ধরনের, আর দুইটা সেমিনিফেরাস বা অনেকগুলো সেমিনিফেরাস টিউবুলের মাঝামাঝি, মানে ইন্টার, যেটাকে আমরা বলি ইন্টার, হ্যাঁ, দুইটার মাঝে এক ধরনের পলিহেড্রাল সেল থাকে। সেই সেলগুলোর নাম হলো ইন্টারস্টিশিয়াল সেল, ইন্টার বলছি আর কি না, ইন্টারস্টিশিয়াল সেলস অফ টেস্টিস হুইচ সিক্রেট মেল হরমোন টেস্টোস্টেরন। নেক্সট আমরা আসি ইপিডিডাইমিস। তাহলে স্পারমাটোজোয়া উৎপন্ন হয়ে গেল, তাই না? এখন উৎপন্ন হলে যদি টেস্টিসের ভিতরে জমা হইতে থাকে তাহলে কি হবে? উৎপন্ন হইতেছে আর টেস্টিসের ভিতরে জমা হইতেছে, উৎপন্ন হইতেছে আর টেস্টিসের ভিতরে জমা হইতেছে, তাহলে কি হবে? টেস্টিস ব্রাস্ট হয়ে যাবে, না? টেস্টিস ব্রাস্ট হয়ে যাবে না? হ্যাঁ স্যার। তোমার মানে টেস্টিস পুরো ব্রাস্ট হয়ে যাবে আর কি না? তার জন্য এটা অন্য একটা জায়গায় যা জমা থাকতে হবে। আমরা আগেই বলছি ইপিডিডাইমিস ইজ দ্য স্টোর হাউস অফ স্পারমাটোজোয়া। সহজ কথা, আমি যে শর্ট কথাগুলো বলবো এগুলো কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট। তুমি ইপিডিডাইমিস সম্বন্ধে কিছুই বলতে পারলা না, মনে করো ইপিডিডাইমিস সম্বন্ধে কিছুই বলতে পারলা না বা কিছু লিখতে পারলা না, শুধু লেখা আসলে ইপিডিডাইমিস ইজ দ্য স্টোর হাউস অফ স্পারমাটোজোয়া, কয় ইপিডিডাইমিসের একটা চিত্র আঁকায় দিয়ে আসলে, তাহলেও কিন্তু তুমি ভালো মার্ক পাবে। এই জন্য যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার শর্ট শিখতে হবে, ওইটাকে টাইনে আবার বড় করেও শিখতে হবে না। আমি এক লাইনে উত্তর দিতে পারি, আবার এই ইপিডিডাইমিস সম্বন্ধে 1 ঘন্টাও আমি লেকচার দিতে পারি, এরকম আর কি না? বুঝছো তো কথাটা? তাহলে তুমি ক্লাস টেস্টে যেমন শর্ট অ্যান্সার করতে পারবে, ফাইনাল তেমন বড় করে অ্যান্সার করতে পারবে। আর এইসব ক্ষেত্রে হলো যত গুড় তত মিষ্টি, না? ইনফরমেশন যত বেশি দিবে ড্রয়িং ভালো হবে, মার্ক বেশি পাবে। আচ্ছা, আমরা এপিডার্মিসে আসি। ইট ইজ এ কার্ভড and elongated structure situated along the caudal border of the testis and occupy a narrow space at the lateral surface, which is known as storehouse of spermatozoa. Main কথাটা কিন্তু নিচে বলে দিছে, which is known as storehouse of spermatozoa. টেস্টিসের ল্যাটারাল সারফেসে এক সাইড দিয়ে থাকে। টেস্টিস দেখলেই, টেস্টিস ধরলেই তোমাকে এপিডার্মিস ধরতে হবে। টেস্টিসের সাথে ল্যাটারাল বর্ডারের সাথে ল্যাটারাল সারফেসের সাথে আটকানো থাকে, which is known as storehouse of spermatozoa. ওখানে উৎপন্ন হলো, এখানে এসে জমা হলো, এখন পাইপ দিয়ে এটা বের করে নিতে হবে। এই পাইপটা কি? পাইপ দিয়ে বের করে নিতে হবে না? স্যার ভালভ এই পাইপ ডিফারেন্স। আরে তারপরে তো আর একটা ইম্পর্টেন্ট পাইপ আছে, আছে না? বাস ডিফারেন্স নিয়ে কোথায় দিবে? পেনিসের ভিতরে। এটা তো আরো গুরুত্বপূর্ণ পাইপ, বুঝছো না? পেনিস দিয়া বের হয়ে যাবে আর কি না? এখন পেনিস দিয়ে বের হয়ে যাবে, এটা হলো নর্মালি বের হয়ে ভেজাইনাতে যাওয়ার কথা, ভেজাইনার থেকে ইউটেরাসে যাবে, এরপরে ওয়ামের সাথে মিলিত হবে, এভাবে আস্তে আস্তে নেক্সট স্টেপ আর কি না? আচ্ছা, তো ডেসক্রিপশন, ইট হ্যাজ এ হেড, বডি অ্যান্ড টেইল। এটা মনে রাখতে হবে, এপিডার্মিসের কয়টা পার্ট আছে? হেড, বডি অ্যান্ড টেইল, 3টা পার্ট আছে। Head is upper and last part, which occupies the upper end of the testis. The body and tail are comparatively narrow. The canal of epididymis continues from the tail of the epididymis as vas deferens. এই যে লাস্টের কথাটা দেখো, এখন বলে দিয়েছে 3টা পার্ট আছে না? এপিডিডামিসের 3টা পার্ট, হেড, বডি, টেইল। হেড, বডি অ্যান্ড টেইল। উপরের মোটা অংশটা হলো হেড, মাঝখানে অংশটা হলো বডি এবং নিচের অংশটা হলো টেইল। দেখো এখানে বলছে দ্য ক্যানেল অফ দ্য এপিডিডাইমিস, দ্য ক্যানেল অফ এপিডিডাইমিস, এপিডিডাইমিসের যে ক্যানেল আছে, ভিতরে যে ক্যানেলটা আছে, এট কন্টিনিউ করে ফ্রম দ্য টেইল অফ দ্য এপিডিডাইমিস, টেইল অফ দ্য এপিডিডাইমিস থেকে বাস ডিফারেন্সের ভিতর দিয়ে এই ক্যানেলটা আগাইতে থাকে, মানে এখান থেকে বের হয়ে যাবে আর কি। এই যে বাস ডিফারেন্স অর ডাক্টাস ডিফারেন্স। These are the thin tubes that carry spermatozoa from the tail of the epididymis to urethra. These are the thin tubes. দুই টেস্টিসের সাথে দুইটা থাকে, দুইটা বাস ডিফারেন্স থাকে। These are
the thin tubes that carry spermatozoa. তাহলে এক জায়গায় প্রোডাকশন হলো, এক জায়গায় জমা হলো, এই বেড়াটা কি করব, ক্যারি করব, সাপ্লাই দিব আর কি না, that carry spermatozoa from the tail of the epidermis to the urethra. এর কাজ হলো ইউরেথ্রাতে নিয়ে পৌঁছায় দেওয়া, এরপরে এর কাজ শেষ, এর আর অন্য কোনো কাজ নাই। তাহলে একজন প্রোডাকশন করলো, একজন জমা রাখলো, আর একজন নিয়ে ইউরেথ্রাতে পৌঁছায় দিল। কি ইউরেথ্রাটা? মেল ইউরেথ্রা। মেল ইউরেথ্রার ভিতরে নিয়ে সে ড্রপ করে দিল, তাই না? ইউরেথ্রা কোথায় থাকে? ইউরিনারি ব্লাডারের ওখানেই। ওখানে তো ঠিক আছে, এটা মেলের ক্ষেত্রে আর কি না। মেলের ক্ষেত্রে যারা মেল আছো তারা নিজেরা যখন ইউরিনেট করো, বা বাংলায় যদি আমি বলি যে যখন তুমি মূত্র ত্যাগ করতেছো বা প্রস্রাব করতেছো, তখন তুমি নিজের পেনিসটা হাত দিয়ে ধরে, নিচে হাত দিয়ে ধরে প্রস্রাব করবে, তাহলে বুঝতে পারবে ইউরেথ্রা কোথায় থাকে। ইউরেথ্রা ইজ অলওয়েজ ভেন্ট্রাল টু দা পেনিস। পেনিসের নিচে হাত দিয়ে যদি তুমি প্রস্রাব করো, তাহলে বুঝতে পারবে যে সেখান থেকে যে ইউরিন বের হইতেছে ইউরেথ্রার মাধ্যমে, সেটা স্পষ্ট তুমি বুঝতে পারবে। তার মানে এই ভাস ডিফারেন্সের কাজ এইখান থেকে নিয়ে ওই ইউরেথ্রাতে ড্রপ করে দেওয়া। যদি ইউরেথ্রাতে ড্রপ করে, যেখানে নিয়ে ড্রপ করবে, যে পয়েন্টে নিয়ে ড্রপ করবে, ওইখানে ওই অ্যাক্সেসরি মেল সেক্স গ্ল্যান্ড গুলো আছে। আমরা বলছি না তিন ধরনের অ্যাক্সেসরি মেল সেক্স গ্ল্যান্ডস। তখন তারা করবে কি, তারা ওখানে কিছু কেমিক্যাল, কিছু স্লিপারি প্রোডাক্টস, এই সমস্ত জিনিস, তারা সেফটি প্রোডাক্টস, এগুলো তারা ওখানে মিক্স করে দিবে। তার মানে এতক্ষণ যা গেল, খেয়াল করো, এতক্ষণ যা গেল ভাস ডিফারেন্স থেকে মেল ইউরেথ্রাতে ড্রপ করার আগ পর্যন্ত, এইটা গেল কিন্তু স্পারমাটোজোয়া। স্পারমাটোজোয়া উৎপন্ন হলো, স্পারমাটোজোয়া স্টোর হলো, এরপর স্পারমাটোজোয়া ক্যারি হয়ে মেল ইউরেথ্রাতে ড্রপ করবে। ড্রপ করার আগ পর্যন্ত কিন্তু মেইনলি অন্য কিছুই থাকবে না, শুধু থাকে স্পারমাটোজোয়া। এর সাথে অ্যাক্সেসরি মেল সেক্স গ্ল্যান্ডের যে সিক্রেশন গুলা যোগ হবে, তখন এর নাম হবে সিমেন। তখন এর নাম হবে সিমেন, SEMEN, সিমেন। That means semen is equal to spermatozoa plus secretion of the accessory male sex glands. Semen is equal to spermatozoa plus accessory male sex glands. না 30 টাকা তো ঢুকাতেই পারিনি, বিকাশ সব দোকানে বন্ধ। কি জানি বুঝতে পারছো কি? আরে ওইটা হচ্ছে এই মুদির দোকানে, তোমার সরিষার তেল 2 কনফেকশন আছে একসাথে। তুমি মিউট করে নাও। অসুবিধা নাই। হ্যালো নুসরাত, ফরহাদ, আমিজি, আচ্ছা শোনো, মিউট করো সবাই। আমার কথা বুঝতে পারছো? নুসরাত মিউট করো। তাহলে আগে হলো স্পারমাটোজোয়া গেল, তার সাথে গ্ল্যান্ডুলার সিক্রেশন যোগ হলো, সিমেন তৈরি হলো। এই সিমেনটাই ভিতর দিয়ে বের হয়ে যাবে, অটোমেটিক বের হয়ে যেতে পারে, সেক্সুয়াল কপুলেশনের সময় এক্সাইটেড হয়ে বের হয়ে যেতে পারে, তুমি নিজে ইচ্ছা করেও বের করে দিতে পারো। ঠিক আছে, নেক্সট আসো কোর্স এন্ড ডেসক্রিপশন। এটাও তেমন বোঝার কিছু নাই। ইন কেস অফ ইচ টেস্টিকল স্টার্টস ফ্রম দ্য টেইল অফ দ্য এপিডার্মিস, passes upward, আমি যে কথাগুলো বললাম সেগুলাই, passes upward along the caudal border of the testicle in a straight slight tortuous manner and gets incorporated into the caudal bundle of the spermatic cord. স্পারমাটিক কর্ডটা কি, এটা আমরা পরে বলতেছি। স্পারমাটিক কর্ড হলো এক ধরনের কর্ড যেখানে অনেকগুলো স্ট্রাকচার থাকে এবং সেটা থাকে টেস্টিসের আপার এন্ডে। সংক্ষিপ্ত একটু বলে দিলাম, স্পারমাটিক কর্ড হলো একটা কর্ড লাইক স্ট্রাকচার যেখানে অনেকগুলো স্ট্রাকচার থাকে এবং সেটার অবস্থান হলো টেস্টিসের আপার এন্ডে। আবার দেখো, ইন কেস অফ ইচ টেস্টিকল ইট স্টার্টস ফ্রম দ্য টেইল অফ দ্য এপিডার্মিস, passes upward along the caudal border of the testicle in a slight tortuous manner and gets incorporated into the
কর্ডাল বান্ডেল অফ দ্য স্পার্মাটিক কর্ড, মানে এটা পিছন দিয়ে যাবে, উপরের দিকে উঠবে, স্পার্মাটিক কর্ডের সাথে যুক্ত হবে। The tube then passes through inguinal canal. এই যে ইঙ্গুইনাল ক্যানাল কি, এটাও আমরা পরে আবার ডেফিনেশনে পড়াচ্ছি, একটু ওয়েট করো। ইঙ্গুইনাল ক্যানাল হলো এমন একটা ক্যানাল যার ভিতর দিয়ে টেস্টিস অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে স্কোটামে নেমে আসে। The tube then passes through the inguinal canal, separates itself from the other structures of the spermatic cord, turns backward, পিছনের দিকে আসে, crosses the external iliac vessels and corresponding ureter, reaches the chordodorsal aspect of the urinary bladder and disappear under the body of the prostate. Terminal portion of both the tubes are little dilated, known as ampulla. এখানে কিন্তু শুধুমাত্র ডাক্তার ডিফারেন্সের কোর্স বলা হয়েছে, সে কিভাবে উঠলো, কার সাথে যুক্ত হলো, কিভাবে ইঙ্গুইনাল ক্যানালের ভিতর দিয়ে গেল, এক্সটার্নাল ইলিয়াক আর্টারিকে সে ক্রস করলো, ক্রস করে সে করসপন্ডিং ইউরেটারকেও ক্রস করলো, এরপরে সে ইউরিনারি ব্লাডার, কর্ডোডর্সাল অ্যাসপেক্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার, এটাকে ই করলো, রিস করলো, কর্ডোডর্সাল অ্যাসপেক্ট অফ দ্য ইউরিনারি ব্লাডার এন্ড দেন ডিসঅ্যাপিয়ার আন্ডার দ্য বডি অফ দ্য প্রোস্টেট। সেইখানে যে মেল ইউরেথ্রা আছে, এই মেল ইউরেথ্রার এখানে যা সে ওপেন করবে, এবং ওপেন করার আগে এটা একটু ডাইলেটেড ফানেল শেপ হয়, ফানেলের মতো একটু ডাইলেটেড হয়, যে ডায়ামিটারে সে রান করে ওইখানে যা মুখটা একটু প্রশস্ত হয়, সেই প্রশস্ত জায়গাটাকে বলে অ্যাম্পুলা। এটা তোমাদের পড়তে হবে, এখন যদি আমাকে জিজ্ঞেস করো তেমন কিছু বুঝতে পারবে না তুমি নিজেই, তোমাকে এটা আবার পড়তে হবে, পড়ে বুঝতে হবে, এরপরে যেখানে বুঝবে না সেখানে আমি আবার তোমাদের হেল্প করব। নেক্সট আসো, both the ampulla are placed side by side under the bodies of the seminal vesicle, ওইখানে সেমিনাল ভেসিকুলো থাকে, and their disappearance under the prostate at the neck of the bladder, মানে neck of the bladder এ যায় কিন্তু এটা ওপেন হবে। The ducts open at the roof of the beginning of the urethra. Neck of the urinary bladder মানে কি, যার ভিতরে প্রস্রাব জমা হয়, ওইখান থেকে কিন্তু ইউরেথ্রা তৈরি হয়। যেখানে ইউরিনারি ব্লাডারে ইউরিন জমা হবে সেখান থেকে কিন্তু নিচের অংশ থেকে কিন্তু ইউরেথ্রাটা তৈরি হবে। দ্য ডাক্টস ওপেন এট দ্য রুফ অফ দ্য বিগিনিং অফ দ্য ইউরেথ্রা, ঠিক যেখানে ইউরেথ্রাটা শুরু হচ্ছে ওটার রূপ ছাদে, ওটার উপরের অংশে এটা যা ওপেন করে। অন আইদার সাইড অফ দ্য কলিকুলাস সেমিনালিস, সেমিনাল কলিকুলাস বা সেমিনাল ভেসিকুলের যে কলিকুলাস আছে এটার নিচে বা এর পাশে যায় ওপেন করবে। এটা একটু তোমাদের পড়তে হবে, ব্যাপারটা একটু জটিল, মানে এটা বারবার না পড়লে বুঝতে পারবে না, বারবার পড়ে যদি বুঝতে পারো তাহলে তো ক্লিয়ার, কারণ এটা সহজ করে বোঝানো একটু কঠিন। তারপর আমি আরেকটু সহজ করে তোমাদের আরেকবার সংক্ষেপে বলে দিই। নেক অফ দ্য ইউরিনারি, নেক অফ দ্য এপিডিডাইমিস, টেইল অফ দ্য এপিডিডাইমিস থেকে শুরু হলো ডাক্তারস ডিফারেন্স, টেইল অফ দ্য এপিডিডাইমিস থেকে শুরু হলো, শুরু হওয়ার পরে সে পিছনের দিকে যায়, উপরের দিকে উঠে গেল, যা স্পার্মাটিক কর্ডের সাথে যুক্ত হলো, যুক্ত হয়ে সে ইঙ্গুইনাল ক্যানালের ভিতর দিয়ে গেল, যা ওদিকে এক্সটার্নাল ইলিয়াক আর্টারিকে ক্রস করে সে যায় কোথায়, যেখান থেকে ইউরেথ্রা তৈরি হচ্ছে, মেল ইউরেথ্রা, সেই ইউরেথ্রা তৈরি হওয়ার সাথে সাথেই তার উপরের অংশে যায় ওপেন করে, যেখানে আরো কি কি স্ট্রাকচার থাকে, প্রোস্টেট থাকে, সেমিনাল ভেসিকুল থাকে, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ড গুলা থাকে। ওই গ্ল্যান্ড গুলো ওইখানে কেন থাকে, যেখানে ওপেন করে ঠিক ওইখানেই থাকে কেন? কারণ এই স্পার্মাটোজোয়া যখনই এইখানে ঢুকবে, মেল ইউরেথ্রাতে ড্রপ করবে, ঠিক ড্রপ করার আগ দিয়েই তারা কি করবে, তাদের সিক্রেশন গুলা স্পার্মাটোজোয়ার সাথে যোগ করে দিবে। বুঝতে পারছো? যদি যোগ না করে তাহলে কি হবে? ইউরিন কেমন, ইউরিন এক জায়গায় যদি তুমি প্রস্রাব করে আসো, দেখো না ঘাস মারা যায়, এক ঘাসের মধ্যে তুমি কয়েকদিন প্রস্রাব করবে, দেখবে ঘাসটা মারা গেছে। ইউরিন কিন্তু ক্ষতিকারক, তাহলে স্পার্মাটোজোয়াও কিন্তু মারা যাবে। এই জন্যই এইখানে প্রোটেকটিভ কিছু কেমিক্যালস বা সিক্রেশন যোগ হয়, যেটা যোগ হওয়ার পর এর নাম হয় সিমেন, তারপর সেটা মেল ইউরেথ্রা দিয়ে বের হয়ে আসে। নেক্সট আমরা যাই মেল ইউরেথ্রা। দেখো 17 নম্বর স্লাইড, মেল ইউরেথ্রা।
It is a tube-like structure in male, and it is a common passage both for urine and semen. এটা আমরা অলরেডি জানি। মেল ইউরেথ্রা মানে ইউরিনারি ব্লাডার থেকে যে স্ট্রাকচারটা তৈরি হয় পেনিসের নিচ দিয়ে একবারে গ্ল্যান্স পেনিস পর্যন্ত, পেনিসের একবারে অগ্রভাগ পর্যন্ত আসে, সেটাই হলো মেল ইউরেথ্রা। এখান থেকে দুটো জিনিস পাস করে। কি কি পাস করে? একটা হলো ইউরিন আর একটা হলো সিমেন। এক্সটেনশন, দিস টিউব এক্সটেন্ডস ফ্রম দ্য নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার টু দ্য গ্ল্যান্স পেনিস। এটা ইম্পর্টেন্ট না? ইউরেথ্রা কোন থেকে কোন পর্যন্ত থাকে? দিস টিউব এক্সটেন্ডস ফ্রম দ্য নেক অফ দ্য ইউরিনারি ব্লাডার টু দ্য গ্ল্যান্স পেনিস। এরপরে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেখানে, এটা হলো পার্টস। দুইটা পার্ট থাকে মেল ইউরেথ্রার, দুইটা পার্ট থাকে। একটা হলো পেলভিক পার্ট আর একটা হলো এক্সট্রা পেলভিক পার্ট। একটা হলো পেলভিক পার্ট আর একটা হলো এক্সট্রা পেলভিক পার্ট। সহজভাবে বুঝে নাও, পেলভিক পার্ট, এক্সট্রা পেলভিক পার্ট। পেলভিক পার্ট হলো it lies along the middle of the pelvic floor, arrives at the ischial arch, bends towards and becomes the continuous with the penile part. এখন এত কিছু বোঝার দরকার নেই। পেলভিক পার্টটা হলো যেটা পেনিসের ভিতরে থাকে না, আর এক্সট্রা পেলভিক পার্টের আরেকটা নাম আছে, দেখো, পেনাইল পার্ট, যেটা পেনিসের ভিতরে থাকে। তার মানে ইউরিনারি ব্লাডার থেকে আইসা সে পেনিসের সাথে জয়েন করতেছে। পেনিসের সাথে জয়েন করে পেনিসের ভেন্টালি একবারে অগ্রভাগ পর্যন্ত, গ্ল্যান্স পেনিস পর্যন্ত যে অংশটা, এটাকে বলে পেনাইল পার্ট, কারণ এটা পেনিসের ভিতরে থাকে। আর ইউরিনারি ব্লাডার থেকে যেখানে এসে জয়েন করলো পেনিসের সাথে, এই যে অংশটা, এটাকে বলে পেলভিক পার্ট, কারণ এটা পেনিসের সাথে যুক্ত থাকে না, এটা পেলভিক ক্যাভিটির ভিতরে থাকে। এজন্য এর নাম হলো পেলভিক পার্ট। আর যে অংশটা পেনিসের সাথে যুক্ত থাকে তাকে বলে এক্সট্রা পেলভিক পার্ট অর পেনাইল পার্ট। নেক্সট আসো পেনিস, 18। নেক্সট আসো পেনিস। এটা পড়াতে তেমন কিছু নাই, অনেক সহজ এটা। ইট ইজ এ সিলিন্ড্রিক্যাল মাস্কুলার স্ট্রাকচার অ্যান্ড দ্য মেইন অর্গান অফ কপুলেশন ইন মেল। ঠিক আছে না? হ্যালো, জি স্যার। হ্যাঁ স্যার। জি স্যার। পেনিস চিনো তো নাকি? জি স্যার। আচ্ছা, চিনলেই হবে। ইট ইজ এ সিলিন্ড্রিক্যাল মাস্কুলার স্ট্রাকচার, আমরা সবাই জানি, অ্যান্ড দ্য মেইন অর্গান অফ কপুলেশন ইন মেল। মেলের ক্ষেত্রে কপুলেশনের মেইন অর্গান। কপুলেশন করা মানে কি? কপুলেশন না করলে তো এটা ভেজাইনার ভিতরে যদি না দেও, তাহলে তো এখানকার সিমেন্টটা তোর ভিতরে ঢুকবে না, ঠিক না? সিমেন্টটা যাতে ভেজাইনার ভিতরে ঢুইকা একবারে ইউটেরাসের মুখ পর্যন্ত যা পৌঁছায় দিয়ে আসে, এই জন্যই পেনিসের ব্যবহার। এটাই পেনিসের কাজ। আমরা হয়তো অনেক কাজ মনে করি, আসলে কিন্তু তা না। আসলে কাজ কিন্তু এটাই, যে এটাকে নিয়ে ভিতরে একবার ইউটেরাসের মুখের কাছে, ইউটেরাস তার কাছাকাছি নিয়ে পৌঁছায় দেওয়া আসা, মানে রিপ্রোডাকশনটাকে এনশিওর করা। তুমি যদি বাইরে সিমেন্ট ভরায় রাখো, লাগায় রাখো, তাহলে তো এটা বাচ্চা হবে না, তাই না? পার্টস, ইট হ্যাজ 3 পার্টস, রুট, বডি অ্যান্ড গ্ল্যান্স। তোমরা অলরেডি জানো রুট, বডি অ্যান্ড গ্ল্যান্স। একটা পেনিসের গরুর ক্ষেত্রে কল্পনা করো, এটা নিজের ক্ষেত্রে কল্পনা করো না, নিজের ক্ষেত্রে পরে কল্পনা করো। রুট, বডি, গ্ল্যান্স। রুট, বডি, গ্ল্যান্স। রুট মানে যে জায়গাতে শুরু হয়, ইসচেলার্সের নিচে, জাস্ট ইসচেলার্সের নিচে। বডি এটা লার্জেস্ট পার্ট, এবং এখানে বাঁকানো একটা স্ট্রাকচার থাকে যেটা এস শেপড, এর নাম হলো সিগময়েড ফ্লেক্সার। সিগময়েড ফ্লেক্সার। গরুর বুলের পেনিসে বডিতে এস শেপড কাট থাকে, পেঁচানো থাকে, এর নাম হলো সিগময়েড ফ্লেক্সার। আর যেটা একবার সামনের অংশ একই, হিউম্যানের ক্ষেত্রে একই, গ্ল্যান্স, ফ্রি এবং কনিক্যাল পার্ট কভার্ড বাই প্রিপিউস দ্যাট প্রেজেন্স এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস। সবচেয়ে বাইরের দিকে যেটা প্রিপিউস দিয়ে ঢাকা থাকে, কনিক্যাল, এবং যার যেখানে ইউরেথ্রার ওপেনিং আছে, যেখান দিয়ে প্রস্রাব বের হয়, এই যে অংশটা, এটাকে বলে গ্ল্যান্স পেনিস। তাহলে একটা পেনিসের 3টা পার্ট,
রুট, বডি এন্ড গ্ল্যান্স পেনিস। রুটে থাকে রুট স্টেলাস দ্বারা আটকানো থাকে, বডিতে থাকে এস শেপড কার্ভড অর সিগময়েড ফ্লেক্সার, এন্ড গ্ল্যান্স পেনিসে থাকে হলো গ্ল্যান্স এবং প্রিফিউজ দিয়ে ঢাকা থাকে, এবং কি বলে এটা এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস থাকে, প্রস্রাব করার যে ছিদ্রটা সেটা থাকে। পেনিসের পার্টস গেল, গ্ল্যান্স গেল, তারপরে আছে মাসল, শুধু নামগুলো পড়লে হবে, ইসিও ক্যাভার্নোসাস, বাল্বোস স্পঞ্জিওসাস এন্ড রিটেক্টর পেনিস মাসল। 3 ধরনের মাসল থাকে, ইসিও ক্যাভার্নোসাস, ইরেক্টর পেনিস মাসল যেটা পেনিসকে লম্বা করে, উত্তেজিত হলে পেনিসকে লম্বা করে, বাল্বোস স্পঞ্জিওসাস মাসল, আর রিটেক্টর পেনিস মাসল। রিটেক্টর পেনিস মাসল আবারও ক্যাটেলের ক্ষেত্রে চিন্তা করো, যখন এই এস শেপ কার্ভটা হয়, যখন এক্সাইটেড হয় তখন কিন্তু এটা স্ট্রেট হয়ে যায়, স্ট্রেট হয়ে বের হয়ে যায় আর কি না। এক্সাইটেড হইলে, কপুলেশন হয়ে গেলে, সিমেন্ট বের হয়ে গেলে, ইজাকুলেশন হয়ে গেলে এই পেনিসটাকে আবার টাইনে ভিতরের দিকে ঢুকাইতে হয়। সেই টেনে ভিতরের দিকে ঢুকানোর যে কাজ করে রাবারের মতো, যে আমরা দরজা ধাক্কা দিলাম খুলে গেল, দরজা আবার বন্ধ হয়ে গেল, ওইরকম রাবার লাগানো থাকে। সেই টাইনা ভিতরের দিকে পূর্বের অবস্থায় ফেরত নেওয়ার যে কাজটা যে মাসল করে, সেই মাসলের নাম হলো রিট্রেক্টর পেনিস মাসল। রিট্যাক্ট করে, পেনিসকে আবার ব্যাক করায়। 3 ধরনের মাসল থাকে, ইসিও ক্যাভার্নোসাস মাসল, বাল্বোস স্পঞ্জিওসাস মাসল, রিট্রেক্টর পেনিস মাসল। আমরা মনে হয় একটু স্লো হয়ে যাচ্ছি, আসলে পড়া তো অনেকগুলাই। নেক্সট আসো, আমরা একটু শর্ট করে পড়ায় দিই, নাহলে শেষ হবে না। তোমাদের তো 12টা পর্যন্ত না? 12টা পর্যন্ত স্যার 12টা পর্যন্ত ক্লাস করতে স্যার একটু ইয়া লাগে, একটু 11:30 পর্যন্ত হলে একটু সুবিধা হয় স্যার। মানে একটা না অনেক বেশি ক্লাস করলে স্যার ইয়াদ থাকে না, মনোযোগ থাকে না ক্লাসে। দ্রুত শেষ করে দিব, অসুবিধা নাই। অ্যাক্সেসরি মেল সেক্স গ্ল্যান্ড, আমরা আগে বলছি যে 3 ধরনের গ্ল্যান্ডস, এখানে আসলে বর্ণনা তেমন কিছু নাই। আমি আগেই বলেছি যেখানে সেমিনার ভাস ডিফারেন্স যা ওপেন করে, ভাস ডিফারেন্স যেখানে যা ওপেন করে ইউরেথ্রাতে, সেখানে 3 ধরনের গ্ল্যান্ড থাকে, সেমিনাল ভেসিকল অথবা ভেসিকুলার গ্ল্যান্ড, আর থাকে হলো প্রোস্টেট গ্ল্যান্ড, আর থাকে হলো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। এগুলো জাস্ট তোমরা একটু পড়ে নিবে, এমন সংক্ষিপ্ত আকারে এবং সুন্দর করে লিখে দিছি, এইটুকু পড়লে তোমাদের জন্য যথেষ্ট। কি কি থাকে? সেমিনাল ভেসিকল অথবা ভেসিকুলার গ্ল্যান্ডস, আর থাকে প্রোস্টেট, ইটস ভেরি ইম্পর্টেন্ট মানুষের ক্ষেত্রে, আর একটা হলো বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড অথবা কাউপার্স গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো তোমার নাম পড়ে একটু পড়াটা পড়ে নিও। এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমি তোমাদের কিছু ডেফিনেশন এখন পড়াবো, যে ডেফিনেশন গুলো খুবই কমন এবং না অসুবিধা নেই। 15 মিনিট চাবি আছে, আমি তেলফোন পৌঁছা দিই। আচ্ছা, এখানে যে ডেফিনেশন গুলো আমরা এখন পড়বো, সেই ডেফিনেশন গুলা তোমাদের খুবই কমনলি কাজে লাগবে। এখানে সুন্দর করে লেখা আছে, আমি শুধু সংক্ষিপ্ত আকারে মেইন জিনিসটা বুঝাই দিব। ইনগুইনাল ক্যানেল, তোমাদের আগেই বলছি, ইটস এ স্লিট লাইক প্যাসেজ। স্লিট লাইক মানে ফাঁকা থাকে না, চাপা থাকে, কিন্তু ভিতর দিয়ে রাস্তা আছে। ফাঁকা থাকে না, চাপা থাকে, আবার ভিতর দিয়ে রাস্তা আছে। স্লিট লাইক অবলিক পাসেস বিটুইন দ্য অবলিক এক্সটার্নাস এন্ড ইন্টারনাস মাসল। আমাদের অ্যাবডোমেনে যে মাসল আছে তার মধ্যে 2টা মাসল আছে, একটা হলো অবলিকাস অ্যাবডোমিনিস এক্সটার্নাস, আর একটা হলো অবলিকাস অ্যাবডোমিনিস ইন্টারনাস। এই 2 মাসলের মাঝখান দিয়া একটা রাস্তা থাকে, যেখান দিয়া টেস্টিস অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে নাইমা স্কোডামে চলে আসে। এটার নামই হলো ইনগুইনাল ক্যানেল। তার মানে সহজভাবে যদি বলো, যে ক্যানেলের মাধ্যমে টেস্টিস অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে স্কোডামে নেমে আসে, সেটাকে বলে ইনগুইনাল ক্যানেল। আর ডিটেল তো আরো বড় করে বলতে পারো, অসুবিধা নেই। বুঝতে পারছো কি? এর 2টা রিং আছে, সুপারফিশিয়াল রিং, ডিপ ইনগুইনাল রিং, জাস্ট একটু বললেই হবে আর কি না। স্পারমাটিক কর্ড, আমি আগেই বলছিলাম তোমাদের, যে এক লাইন বলে দিয়েছিলাম, ইটস এ কর্ড লাইক স্ট্রাকচার দ্যাট এক্সটেন্ডস ফ্রম দ্য ডিপ ইনগুইনাল রিং টু দ্য আপার এন্ড অফ দ্য করসপন্ডিং টেস্টিস। একটা কর্ড লাইক স্ট্রাকচার, সেখানে অনেকগুলো পার্ট থাকে। কি পার্ট থাকে? 7টা কন্টেন্টস থাকে, ভেরি মাচ ইম্পর্টেন্ট ভাইবার জন্য না।
তুমি সহজভাবে বলবে যে এটা একটা কোয়াড লাইক স্ট্রাকচার, এটার লোকেশন হলো টেস্টিসের উপরে, আর এর ভিতরে 7টা কন্টেন্টস থাকে। দেখো কন্টেন্টস, 7টা কন্টেন্ট, টেস্টিকুলার আর্টারি, সব টেস্টিকুলার দেয় নাম বেশি। দেখো টেস্টিকুলার আর্টারি, টেস্টিকুলার ভেইন, টেস্টিকুলার নার্ভস, লিম্ফ্যাটিক্স, ডাক্টাস ডিফারেন্স, ক্রিমেস্টার মাসল, আর প্যারাইটাল লেয়ার অফ ভ্যাজিনাল টিউনিক। এই 7টা করে মুখস্থ রাখতে হবে। স্পারমাটিক কর্ড মানেই হলো এই 7টা জিনিস। স্পারমাটিক কর্ড একটা কর্ড লাইক স্ট্রাকচার যেটা টেস্টিসকে ঝুলায় রাখে, এবং এটার অবস্থান হলো টেস্টিসের আপার এন্ডে, এবং এটার 7টা কন্টেন্টস আছে। সেই কন্টেন্টস গুলো কি কি? টেস্টিকুলার আর্টারি, টেস্টিকুলার ভেইন, টেস্টিকুলার নার্ভস, লিম্ফ্যাটিক্স, ডাক্টাস ডিফারেন্স, ক্রিমেস্টার মাসলস, প্যারাইটাল লেয়ার অফ ভ্যাজিনাল টিউনিক। এটা বোঝার আর তেমন কিছু নাই আর কি না। নেক্সট আছে টেম্পারেচার রেগুলেশন, এটা একটু বুঝতে হবে। আর টেম্পারেচার রেগুলেশন ইন টেস্টিস অনেক সময় শর্ট নোট আসে, এগুলা কিন্তু শর্ট নোট হিসেবে আসে। টেম্পারেচার রেগুলেশন ইন টেস্টিস, টেস্টিসের টেম্পারেচার কিভাবে মেনটেন হয়? টেস্টিকল নিডস টু মেনটেন ইটস ওন সুইটেবল টেম্পারেচার ফর দ্য সার্ভাইভাল অফ দ্য স্পারমাটোজোয়া। মেইন কথা কিন্তু আমরা বলেই দিলাম, টেস্টিকল নিডস টু মেনটেন ইটস ওন সুইটেবল টেম্পারেচার for the survival of the spermatozoa. It is usually done by কার মাধ্যমে হয়, কিভাবে হয়? স্ক্রোটামের মাধ্যমে হয়, ক্রিমেস্টার মাসলের মাধ্যমে হয়, আর পাম্পিনিফর্ম প্লেক্সাস এর মাধ্যমে হয়। 3টা জিনিস, একটা হলো স্ক্রোটাম, একটা হলো ক্রিমেস্টার মাসল, আর একটা হলো পাম্পিনিফর্ম প্লেক্সাস। পাম্পিনিফর্ম প্লেক্সাস কি এটা আমরা পরে আবার বলতেছি। 3 ভাবে হয়। দেখো স্ক্রোটামের মাধ্যমে কিভাবে হয়? বাই ইটস স্কিন এন্ড ডার্টস অ্যাক্টিং অ্যাজ অ্যান ইনসুলেটর। স্ক্রোটাম যেহেতু ঢেকে রাখে, অতএব এটা ইনসুলেটর হিসেবে কাজ করে। ক্রিমেস্টার মাসলের মাধ্যমে কিভাবে হয়? বাই টেস্টিকুলার মুভমেন্ট। ক্রিমেস্টার মাসল কি করে? টেস্টিসকে উপরের দিকে টেনে তোলে আবার নামায়, টেস্টিসকে উপরের দিকে টেনে তোলে আবার নামায়, মুভমেন্টে হেল্প করে ক্রিমেস্টার মাসল। কেন মুভমেন্ট করা লাগে? বডির ভিতরে সবসময় টেম্পারেচার 1 ডিগ্রি বেশি থাকে, বডির বাইরে টেম্পারেচার সবসময় 1 ডিগ্রি কম থাকে, এটা তোমরা মনে রাখবা। যখনই মনে করো যে বাইরে ঠান্ডা আবহাওয়া, শীতল, তখন টেস্টিস কি করবে? এই ক্রিমেস্টার মাসলের মাধ্যমে টেস্টিসকে উপরের দিকে টাইনে বডির সাথে লাগাই দিবে, বডির টেম্পারেচার, ভিতরে টেম্পারেচার নিতে সাহায্য করবে, যাতে আর টেম্পারেচার মেনটেন হয়। আবার যখন গরমকাল, তোমরা খেয়াল করে দেখো, যখন গরমকাল তখন টেস্টিসকে এই ক্রিমেস্টার মাসল লুজ হয়ে যাবে, টেস্টিসকে ছেড়ে দিবে, টেস্টিস নিচের দিকে নেমে পড়বে। তোমরা নিজেরা খেয়াল করে দেখবে যে গরমের দিনে টেস্টিস ঝুলন্ত থাকে, আর শীতের দিনে তুমি টেস্টিস খুঁজেই পাবে না আর কি না। অথবা ঠান্ডা পুকুরে গোসল করতে যাবে, তাহলে বুঝতে পারবে যে টেস্টিস বডির সাথে লাগানো থাকবে, যেহেতু বাইরে টেম্পারেচার কম থাকে, তখন টেস্টিস ক্রিমেস্টার মাসলের মাধ্যমে বডি কি করে? টেস্টিসকে বডির সাথে লাগায় দেয়, বডির ভিতরে টেম্পারেচার নিতে সাহায্য করে। যদি টেম্পারেচার মেনটেন না করে তাহলে স্পারমাটোজোয়া মারা যাবে। And next one is pampiniform plexus. By abating the temperature when it is too hot, যখন বেশি গরম হয়ে যায় তখন এটা টেম্পারেচারকে কমায় দেয়, পাম্পিনিফর্ম প্লেক্সাস। পাম্পিনিফর্ম প্লেক্সাস কি এটা আমরা পরের স্টেপে আসতেছি। স্যার টেম্পারেচার 1 ডিগ্রির কম বেশির ব্যাপারটা আরেকবার বলেন। এটা হলো, তোমরা নিজেরা খেয়াল করছো কিনা, শীতের সময় টেস্টিস খুঁজে পাওয়া যায় না, বডির সাথে লাগানো থাকে টেস্টিস, নাকি? গরমের সময় টেস্টিস দেখবে ঝুলন্ত থাকে। কেন? বডির তো একটা টেম্পারেচার আছে না, বডির ভিতরে যে টেম্পারেচার সেটা সবসময় বাইরের টেম্পারেচার 1 ডিগ্রি বেশি থাকে। বাইরের যে টেম্পারেচার, একটা গরু আসলো, তার স্কিনের যে টেম্পারেচার, তার অ্যানাসের ভিতরে তুমি থার্মোমিটার দিয়ে দেখো, তার টেম্পারেচার 1 ডিগ্রি বেশি হবে। বডির ইন্টারনাল টেম্পারেচার সবসময় বাইরের চেয়ে 1 ডিগ্রি বেশি হয়। এখন বাইরে যখন শীত, বাইরে যখন ঠান্ডা, তখন তো এই টেম্পারেচার তো টেস্টিসের ক্ষতি করতে পারে। তখন কি করে? এই ক্রিমেস্টার মাসলের মাধ্যমে টেস্টিসকে উপরের দিকে টাইনে তুলে নেয়, নিয়ে বডির সাথে লাগায় দেয়, তোমার বডি টেম্পারেচারের সাথে লাগাই দিবে,
ভিতরের সাথে আর কি, না, যেহেতু ভিতরে থাকে তখন সে বডির ইন্টারনাল টেম্পারেচারটা পাবে। আর যখন এটা হবে না তখন কি করবে, বাইরে যখন গরম থাকবে তখন কি করবে, এই টেস্টিসটা, বাইরে গরম মানে কি, ভিতরে আরো বেশি গরম থাকবে। বাইরে যদি গরম থাকে তাহলে বডির ভিতরে তো আরো বেশি গরম থাকবে, ইন্টারনাল তো টেম্পারেচার আরো বেশি থাকবে না, 1 ডিগ্রি বেশি থাকবে। তখন কি করবে, এটাকে পেন্ডুলাস করে দিবে, না, মাসলটা লুজ হয়ে যাবে, টেস্টিস নিচের দিকে নেমে যাবে। বুঝতে পারছো তো? নেক্সট আসো পাম্পিনিফর্ম প্লেক্সাস। এটাও খুব ছোট একটা জিনিস আর কি, না, কয়েলিং অফ টেস্টিকুলার ভেইনস অ্যারাউন্ড দ্য টেস্টিকুলার আর্টারিস। কয়েলিং অফ, আচ্ছা আমি 1 মিনিট জরুরি একটা ফোন। হ্যালো, ক্লাসে আমি বলেন। হ্যাঁ কত আছে? আমি এই যে ক্লাস নিয়ে যাচ্ছি, এটা পাঠিয়ে দেবো আর কি। ওকে, থ্যাংক ইউ। ওকে, coiling of testicular veins around the testicular arteries at the upper end of the testis forms a plexus. টেস্টিসের যে উপরের অংশ আছে, টেস্টিসের উপরের অংশ যেটা আমরা আপার এন্ড বলি, আপার এন্ডে কি করে, এখানে যে আর্টারি গুলো আছে, আর্টারির মাধ্যমে তো মেইনলি ব্লাড যায়, শুদ্ধ ব্লাড, বিশুদ্ধ ব্লাড। সেটার টেম্পারেচার যদি বেশি বাইরে যায় তখন এর চারিদিক দিয়ে ভেইনের একটা কয়েলিং করা আছে, পেছানো আছে। ভেইনের টেম্পারেচার কম থাকে, আর্টারি টেম্পারেচার বেশি থাকে। বেশি গরম ব্লাড যাতে টেস্টিসে যাইতে না পারে, বেশি গরম ব্লাড যাতে টেস্টিসে যায়, টেস্টিসের ক্ষতি না করতে পারে, এই জন্য আল্লাহ ওইভাবেই তৈরি করে দিছে যে এর চারিদিক দিয়ে ভেইনের একটা কয়েলিং তৈরি করে দিছে। সেটাই বলছে এখানে, দেখো, কয়েলিং অফ টেস্টিকুলার ভেইনস অ্যারাউন্ড দ্য টেস্টিকুলার আর্টারিস এট দ্য আপার এন্ড অফ দ্য টেস্টিস ফর্মস এ প্লেক্সাস। একটা প্লেক্সাস বা নেটওয়ার্ক বা একটা জালিকার মতো তৈরি করে, নোন অ্যাজ পাম্পিনিফর্ম প্লেক্সাস। It forms the main bulk of the spermatic cord function, temperature regulation in testis. এটার মেইন কাজ হলো হট ব্লাড যাতে টেস্টিসে ঢুকে স্পার্মাটোজোয়ার ক্ষতি না করতে পারে, যার জন্য ভেইন কি করে, এই টেম্পারেচারটাকে নিয়ে নেয়, কমায় দেয়। তখন আলটিমেটলি আর্টারির যে টেম্পারেচার আসে সেটা কমে যায়। নেক্সট দেখো, মাইগ্রেশন অফ টেস্টিকল। এটা তোমরা একটু দেখে নিও, এটা তেমন ইম্পর্টেন্ট না, তারপর একটু দেখে নিও। আমরা তারপরে পেজে আসো 27 শোনা যায়? জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একটু আমরা আগে বলছি যে আমরা মেইনলি বুলের ক্ষেত্রে আলোচনা করব বা কাওয়ের ক্ষেত্রে বা ক্যাটেলের ক্ষেত্রে। এখন অন্যগুলোর সাথে একটু আমরা ডিফারেন্সটা শুধু পয়েন্ট আউট করে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট। আমি শর্ট করে বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে দিয়েছি। তোমরা যদি এটা পড়ো, দ্যাটস ভেরি ইজি ফর ইউ, তোমার আর অন্য কিছু লাগবে না। Scrotum is short and oval. Testes are comparatively smaller. The long axis of the testes are not placed vertically. Scrotum is short, scrotumটা short এবং ওভাল। ওইটাই ক্যাটেলে বা বুলের মতো লম্বা, এত বড় না। টেস্টিস আর কম্পারেটিভলি স্মলার, টেস্টিসও ছোট। বুলের দেখছো না, বিশাল টেস্টিস, না, ঝুলতে থাকে, তাই না? কিন্তু হর্সের ক্ষেত্রে ওরকম না। দ্য লং অ্যাক্সিস অফ দি টেস্টিস আর প্লেসড ভার্টিক্যালি। মানে টেস্টিস এখানে যেমন লম্বা ঝুলে, ওখানে আবার লম্বা ঝুলে না, ওইটা আবার ভার্টিক্যালি থাকে। ভাস ডিফারেন্স ইজ নট টর্টোয়াস, ভাস ডিফারেন্স টর্টোয়াস না। Two lobes of the posterior gland are distinct. Penis is shorter and thicker. Sigmoid flexor is absent, very important. Sigmoid flexor is absent. Sigmoid flexor is absent, very important. At the base of the glands, there is a border known as corona glandis. At the base of the glands, there is a border known as corona glandis, important. এটা খুব সহজে তুমি পার্থক্য করতে পারবে। More erectile tissue than that of bull. বুলের চেয়ে ইরেকটাইল টিস্যু বেশি থাকে, যার জন্য পেনিস ছোট হলেও যখন উত্তেজিত হয় তখন এটা অনেক লম্বা হয়। নেক্সট আসো ডগ। স্ক্রোটাম ইজ লোকেটেড বিলো দ্য অ্যানাস। এর লোকেশনটা একটা পার্থক্য কিন্তু, না,
এখানে কিন্তু দুই পায়ের মাঝখানে পিপিপিক রিজিয়নে বিটুইন দ্য থাই সেই কথা কিন্তু নাই। এখানে বলছে স্ক্রোটাম ইজ লোকেটেড বিলো দ্য অ্যানাস। তোমরা ডগের টেস্টি দেখছো না, অ্যানাসের নিচের দিকে থাকে আর কি। টেস্টিকেলস আর ইন অবলিক ডাইরেকশন। ইপিডিডার্মিস ইজ লার্জার ইন সাইজ। তার মানে প্রথমটা বেশি ইম্পর্টেন্ট, সহজে চিনতে পারবে। সেমিনাল ভেসিকলস এন্ড বাল্বোইউরেথার গ্ল্যান্ডস আর অ্যাবসেন্ট, এটাও ইম্পর্টেন্ট। সেমিনাল ভেসিকলস এন্ড বাল্বোইউরেথার গ্ল্যান্ডস আর অ্যাবসেন্ট। Sigmoid flexor is absent, এটাও ইম্পর্টেন্ট। Os penis is present, it's very important. Os penis is absent. Sorry, os present is present. Os penis বুঝো? os মানে হলো বোন, os মানে হলো বোন, ওসা মানে বোন। os penis, পেনিসের ভিতরে একটা হাড়ের মতো থাকে। ডগের পেনিসের ভিতরে একটা হাড়ের মতো থাকে, ঠিক আছে? তাহলে দেখো সেমিনাল ভেসিকল বাল্বোইউরেথার গ্ল্যান্ডস অ্যাবসেন্ট, sigmoid flexor absent, scrotum is located below the anus, os penis present. আর একটা ইম্পর্টেন্ট আছে, the enlarged caudal part of the glands is known as bulbous glandis. লাস্টের দুইটা আমরা একটু আলোচনা করি। os penis, পেনিসের ভিতরে হাড় থাকে এরকম না কিন্তু, না, বনি স্ট্রাকচার, বোনের মতো একটা শক্ত স্ট্রাকচার থাকে, যার জন্য ডগের পেনিসটা অনেক শক্ত হয়। যাদের বাড়িতে ডগ আছে তারা মেল ডগ থাকলে হাত দিয়ে ধরে দেখতে পারো আর কি, না, বুঝতে পারবে আর কি, তুমি বুঝতে পারবে যে এর ভিতরে হাড়ের মতো আছে, শক্ত আর কি, না, এক্সেপশন, তাই না? আর একটা এক্সেপশন তোমরা অলরেডি জানো, ডগের কি হয়, ডগ যখন কপুলেশন করে কার্তিক মাসে, দেখছো না রাস্তাঘাটে, কপুলেশন করার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা দেখা যায় যে ওইভাবে আছে না, এরপরে আস্তে আস্তে দেখা যায় মেল ফিমেল আলাদা হয়। দেখছো কিনা? আমার মনে হয় দেখছো মোটামুটি সবাই। সেটার কারণটা এই যে লাস্ট নাম্বারে ব্যাখ্যা করা আছে, দ্য এনলার্জড কর্ডাল পার্ট অফ দ্য গ্ল্যান্ডস ইজ নোন অ্যাজ বালবাস গ্ল্যান্ডিস। গ্ল্যান্ডসের পিছনে বালবাস গ্ল্যান্ডিস নামে একটা স্ট্রাকচার থাকে এবং সেটা একটা রিং এর মতো এবং মোটা। ইন্টারেস্টিং হলো প্রিলিমিনারি যখন এক্সাইটেড হয় পেনিস, এটা যখন ভ্যাজাইনাতে দেয় তখনও এটা এতটা স্ফীত হয় না বা ফুলে ওঠে না। ভ্যাজাইনা দেওয়ার পরে যখন সে কপুলেশন করতে থাকে, তোমরা ডগের কপুলেশন হতে দেখছো, কন্টিনিউয়াস কপুলেশন করতে থাকে, তখন এই বালবাস গ্ল্যান্ডিসটা অনেক স্ফীত মোটা একটা রিংয়ের মতো হয়, যার জন্য মেল যদি ইচ্ছাও করে সে কিন্তু আর পেনিসকে ব্যাক করাইতে পারে না বা বের করতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তার সিমেন পুরাটা বের হয়ে যায়। এবং ডগের ক্ষেত্রে সিমেন স্লোলি বের হয়, যার জন্য ইচ্ছা করলেও সে আর পেনিসটাকে সহজে বের করতে পারে না। প্রায় আধা ঘন্টা বা এরকম সময় গেলে পেনিস থেকে যখন সিমেন্টটা অধিকাংশ বের হয়ে যায়, তখন আস্তে আস্তে এই বালবাস গ্ল্যান্ডিসটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, যার জন্য পেনিসটাকে বের করতে পারে। এটার মাধ্যমে কিন্তু লকডাউন হয় আর কি, না, লকডাউন মানে করোনা লকডাউন না, লকডাউন মানে মেল আর ফিমেলের লক হয়ে যায় আর কি, না, যেটা তোমরা হয়তো অলরেডি দেখছো। Variation in other species. Fowl, the testicles are placed symmetrically on either side of the midline of the sublumbar region in abdomen. চিকেনের ক্ষেত্রে কোথায় থাকে? সাবলাম্বার রিজনে থাকে, অ্যাবডোমেনে থাকে। The copulatory apparatus is located at the ventral aspect of the caudal end of the cloaca. Phallus is present instead of penis. Phallus থাকে, এদের পেনিসকে বলে phallus। এই 1-2টা ওয়ার্ড জানলেই হবে আর কি, না, যে সাবলাম্বার রিজনে অথবা অ্যাবডোমেনে থাকে, আর কপুলেটরি অ্যাপারেটাস থাকে হলো ক্লোয়াকার পাশে, আর ফ্যালাস মানে হলো ওদের ক্ষেত্রে পেনিস বলে না, ওদের ক্ষেত্রে বলে ফ্যালাস। এখন দেখো পসিবল কোশ্চেন্স, কি কি কোশ্চেন হতে পারে এগুলো একটু পড়ে নিও। আমার মনে হয় আমি যে কথাগুলো বললাম তার মধ্যেই অধিকাংশ আছে, হ্যাঁ, এটা যদি পড়ো তাহলে তোমাদের জন্য সহজ হবে। যেহেতু সময় শেষ, আজকে আমি শর্টকাটে শেষ করতে চাই। আজকে নেক্সট ক্লাসে আমরা ফিমেল পড়াবো, তারপরে ক্লাসে যা মেল এবং ফিমেল সহ আমরা আলোচনা করব, এবং কিভাবে অ্যান্সার করা যায়, কিভাবে ভালো মার্ক পাইতে গেলে কিভাবে লিখবে তুমি, কিভাবে একটা জিনিসকে সাজাইবে,
ক্লাস টেস্টে কিভাবে লিখবে, ফাইনালে কিভাবে লিখবে, বা আর কোনো প্রবলেম থাকলে সেগুলো আমরা আলোচনা করবো, নাকি বলো? প্রশ্নগুলো তোমরা দেখে নিও। চিত্র আমি জাস্ট এমনি সিঙ্গেল একটা চিত্র দিচ্ছি, তোমরা গেটির বই আছে এবং প্রাইমারি ভেটেরিনারি বিশেষ করে টেস্টিকেলের চিত্রগুলো খুবই সুন্দর আছে, সেগুলো একটু দেখে নিও বা সেখান থেকে কাজে লাগাইতে পারবে। ওকে স্যার একটা প্রশ্ন ছিল। বলো বলো। স্যার আমরা যে পড়লাম এতক্ষণ ধরে স্লাইড গুলোতে দেখা যাচ্ছিল টেস্টিস, টেস্টেস, টেস্টিকলস। স্যার এগুলোর মধ্যে একটু তফাৎটা বলে দিলে ভালো হয়। একই, এস থাকলে প্লুরাল আর কি, না? একই সব। একই জিনিস তো একই। স্যার ওই যে ভ্যাসেকটমিতে যে আমরা পড়লাম যে সেখানে ডাক্টাস ডিফারেন্সেস কে কেটে বেঁধে দেওয়া হয়, তাহলে স্যার ওই স্পারমাটোজোয়া তো তাহলে ওই এপিডিডাইমিসে অনেকদিন ধরে জমা হয়ে থাকবে, হবে না? দুদিকে নোট দিয়ে বন্ধ করে দিবে আর কি, না? এরপরে কিছু স্পারমাটোজোয়া জমা হবে, জমা হয় আস্তে 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 সেগুলো ভ্যানিশ হয়ে যাবে। ওকে স্যার। যার জন্য কপুলেশন করলে আর বাচ্চা হবে না আর কি, না? স্পারমাটোজোয়া যাইতে পারবে না, ভ্যাসেকটমি। হানিফ হানিফ এই রফিক, বলো আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার এনিমেলের ক্ষেত্রে কি এপিডিডাইমিসটা বাইরে থেকে দেখা যাবে, এরকম কি কোনো স্ট্রাকচার আছে? কার এনিমেলের ক্ষেত্রে বা ক্যাটলের ক্ষেত্রে? এমনি তো স্কোডামের ভিতরে থাকলে তার বাইরে থেকে দেখতে পাবে না, তাই না? ওকে স্যার। স্কোডামটা কাটতে হবে না, গ্রামের দিকে যখন ছাগল খাসি করে তখন দেখতে পারবে, গ্রামের দিকে দেখবে ছাগল খাসি করে দেয় আর কি, না? তখন দেখতে পারবে আর কি, না? এই আসো, কোথায় দেখবো? আর একটু সিনিয়র হলে আরো বেশি দেখতে পারবে, অসুবিধা নাই, টেনশন কিছু নাই, পড়তে থাকো আর কি। হ্যাঁ স্যার আমাদের একটা ছাগলকে আমরা হ্যাঁ তখন বলো। স্যার কপুলেটরি অ্যাপারেটাস কি? কপুলেটরি অ্যাপারেটাস, হ্যালো ইয়েস স্যার, কপুলেটরি অ্যাপারেটাস কি? কি নাম তোমার? স্যার নিশাত আরা ঝিনুক। নিশাত আরা ঝিনুক। আচ্ছা, নিশাত মনে রাখলে তো হবে না? ইয়েস স্যার। বাড়ি কোথায় তোমার? স্যার টাঙ্গাইল। টাঙ্গাইল। কপুলেটরি অ্যাপারেটাস হলো পেনিস, যেটা দিয়ে কপুলেশন করা হয়। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বুঝতে পারছো? ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। রাজনীতি করবে ওইটা ঠিক জানা নেই, অটোমেটিক থাকে।